স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে এই বিশেষ পথ চলাটা মোটেই সহজ কিছু নয়। অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে এই বিশেষ পথ চলছেন এই পরিবারগুলো তাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে। সেই চ্যালেঞ্জগুলো আসলে কতখানি গভীর, কতটা দুরূহ এই বিশেষ পথ চলা, সেটা জানতে এবং আপনাদের সামনে তুলে ধরতে আমরা চলে যাই সেই পরিবারগুলোর কাছে, কথা বলি মা বাবার সাথে, অন্যান্য সদস্যদের সাথে, জানি, বুঝি এবং আপনাদেরকে শোনাই, জানাই আসলে কতটা চ্যালেঞ্জ তারা মোকাবেলা করে, কতটা কষ্ট, কতটা কঠিন এই পথ তাদেরকে পাড়ি দিতে হয় এবং কিভাবে তারা এই কঠিন পথ পাড়ি দেয়। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে তুলে ধরব এমন 3টি পরিবারের কথা, যে পরিবারের সদস্যরা পরস্পর সহোদর বোন এবং তাদের 3 জনেরই রয়েছে 3টি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। দর্শক, কিভাবে পথ চলছেন এই বোনেরা, কিভাবে তারা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছেন, তাদের চাওয়া কী, তাদের পাওয়া কী, তাদের সন্তানকে নিয়ে তাদের ভবিষ্যৎ ভাবনা কী, সেগুলো তুলে ধরতেই আজ আমন্ত্রণ জানিয়েছি এই 3 বোনকে। দর্শক, এই 3 বোনের মধ্যে একজন ঢাকার বাসিন্দা, বাকি 2জন এসেছেন সেই সুদূর যশোর থেকে। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে এই 3 বোন এবং তাদের বিশেষ চাহিদা সম্পন্ন 3 জন সন্তানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। দর্শক, আমার সামনে আমার আজকের এপিসোডের আমন্ত্রিত অতিথিরা। হাতের ডান পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা 3 বোন, আর আমার হাতের বাম পাশে যারা বসে আছে, যে শিশুদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে এই 3 বোনের কন্যা সন্তান এবং 3 জনই বিশেষ চাহিদা সম্পন্ন। চলুন দর্শক, প্রথমেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের সাথে। আপা কেমন আছেন? ভালো আছি ম্যাডাম। আপা, আপনার নামটা কি? রুশিয়া বেগম। আপনার মেয়ের নাম কি? আমিনা খাতুন। ওর বয়স কত এখন? 20 বছর। দর্শক, এবার চলে যাচ্ছি আরেক বোনের কাছে। জি আপা, আপনার নামটা কি? মোসাম্মদ সোফিয়া বেগম। আপনার মেয়ের নাম? তোমায় আক্তার ইভা। ওর বয়স কত এখন? 16+। ওর সমস্যাটা কি? বয়সের সাথে বুদ্ধির বিকাশটা কম। তার মানে বুদ্ধি প্রতিবন্ধী, তাই না? জি। আচ্ছা আচ্ছা। দর্শক, চলে যাচ্ছি আরেক বোনের কাছে। জি আপা, আপনার নাম কি? আমার নাম ফারজানা ইয়াসমিন। ফারজানা, আপনার কন্যা নিশ্চয়ই সবচেয়ে শেষের জন? জি আপা। ওর নাম কি? ওর বয়স কত? ওর নাম নুসরাত জাহান ঐশী। ওর বয়স 12 বছর। ওর সমস্যা কি? ও ডাউন সিনড্রোম, অটিজম মাহাজারি হিসেবে আমরা আর কি NID কার্ডে পাইছি। মানে ডাউন সিনড্রোম এবং অটিজম দুটোই আছে তার? জি। দর্শক, এখন চলে যাব এই 3 বোনের কাছে এবং একে একে শুনবো এই 3 বোনের তাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে তাদের এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা। প্রথমে চলে যাচ্ছি রুশিয়া বেগমের কাছে। আপনারা যে 3 বোন, বড় কে, মেজো কে, ছোট কে? আমি বড়, এইটা মেজে, ওইটা ছোট। আমিনার সমস্যাটা কি? আমিনার সমস্যা, ওই বাবাই 7 বছর মেরে গিয়ে 7 বছর মাথার ওই বেরেনে চাপ দিয়েছে, দৌড় মারে উঠে উঠে। তার আগে আমিনা ঠিক ছিল? আগে তো ওইরকম ছিল, ওই শুধু ইবাদের মতন প্রতিবন্ধী ছিল, আর এখন ওই রোগে চাপ দিয়ে। তার মানে আগে থেকে সে প্রতিবন্ধী, তাই তো? তারপর বাবা মারা যাওয়ার পর থেকে কি হয়েছে? মাথায় চাপ দিয়ে, শিরায় চাপ দিয়ে। ও আচ্ছা। দুমড়ে নিয়ে আসে, কইসে নিয়ে আসে, দৌড় মারে, চুল ছেড়ে। কোথায় চিকিৎসা করাচ্ছেন? মানুষের স্বাস্থ্য হাসপাতালে। ডাক্তার কি বলছেন? ডাক্তারে 6টা টেস্ট দিয়েছে, আর 3 রকম ওষুধ, 2 রকম লিখে দিয়েছে, 3 রকম গন্তে দিয়েছে, আর 6টা টেস্ট করার দিয়েছে। আচ্ছা। তাই টাকার জন্য এখানে টেস্ট করাতে পারেনি। ওষুধপত্র ঠিক মতো খাচ্ছে? খাচ্ছে, নিয়েছি হাসপাতাল, তো ওইটা খাওয়াচ্ছি। আলট্রাসাউন্ডটা বাড়িতে করেছি, থাইরয়েড ওইটা বাড়িতে, আর একটা কি বাড়িতে আরো কোনটা 3টে দিয়ে, ওখান থেকে 3টা টেস্ট করিয়েছেন? আচ্ছা। আর এখান থেকে 3টে করাতে হবে বাড়িতে। ও ওই 3টে এখনো করানো? না না, টাকা নেই, করাতে পারিনি। সব ওষুধ কিনতে পারিনি। কেন? মানসিক স্বাস্থ্য হাসপাতাল তো সরকারি হাসপাতাল, সরকারি হাসপাতালে তো ওষুধপত্র ফ্রি দেওয়া হয় রোগীদেরকে। যে কটা আছে সে কটা দিয়ে, যে কটা নেই সে কটা দিইনি, বাড়িতে কিনে নিতে করে। কিনতে পারেন? না, টাকা নেই, বাবা নেই, কিনতে পারিনি।
ওর বাবা নেই আজ কত বছর? 7 বছর। সংসারে আর কে কে আছে? সংসারে 2 ছেলে 2 মেয়ে। তারপর সংসার চলে কিভাবে? সংসার চলে, ছেলেরা লোকের জমি ভাগে বসলে কৃষি খায় করে, আমারও দেয়, মেয়েরও দেয়। আমি একটু লোকের কাজ করি মেয়েটার জন্য, করে তো নিয়ে খাই মেয়েটা নিয়ে। কঠিন জীবন, খুব কষ্ট করে বাচ্চারা নিয়ে 7 বছর। ছেলে মেয়ে মোট কতজন? 4 জন। আমিনা কত নাম্বার? আমি না ছোট। তারা কি করে? তারা মাঠে কাজ করে, লোকের জমি ভাগে বসলে খায়, সকালে জমি যায়। বিয়ে দিয়ে দিয়েছি 3 দিয়ে, সব আলাদা। আমি মেয়েরা নিয়ে খাই, বিয়ে দিতে পারিনি, এরম তা বিয়ে দেওয়া যায়। বাপ নেই 7 বছর, খুব কষ্ট করে আমার হাতের সমস্যা, বুকি পেটের সমস্যা, খুব কষ্ট বাবা। হার্টের সমস্যা কতদিন থেকে? আর হার্টের সমস্যা 7 বছর। ডায়াবেটিসের সমস্যা, হার্টের সমস্যা, পেটের মধ্যে নিবার বড়। তো অনেক কষ্টের জীবন। বিশাল কষ্টের জীবনে। জীবনে বাচ্চা যাদের আছে তারাই জানে যে এর মতন কি জ্বালায়। ওর বাবা যখন চলে গেল তখন তো আপনি একেবারেই মানে অসহায় হয়ে গেলাম। অসহায় হয়ে গেলেন। আমার বিশাল কষ্ট লেগেছে আপনার বাচ্চাদের নিয়ে, আমার খুব কষ্ট। এই বাচ্চাটা নিয়ে বেশ মানুষ দুয়ারে গেলেই বলবেন হাত দিয়ে না, এসেটা শরীরে নিয়ে যাও, খায় একটু বেশি, বিশাল খাওয়ার বাবু দেখিয়ে হাত দিয়ে না, হাত দিয়ে না, দৌড়ে যেয়ে সেটা হাত দেবে, সেটা খাবে, সেটা তুলে নেবে। সে তো বোঝে না, সে তো কারো কথা শুনে না। বুঝবে না, মানাও শুনবে না, হাও মানবে না। ওর মতন ও চলেই যাবে, ধরে পাকড়ে নিয়ে আসি, খোলে চুল মুল ছিঁড়ে একদম এরকম পিঠ মিট দুমড়ে এক জায়গায় করে নিয়ে আসছিল। ওর সমস্যাটা অনেক প্রকট, অনেক জটিল এবং এখন চিকিৎসা করছেন। দর্শক, এখন চলে যাচ্ছি মেজ বোন সুফিয়া খাতুনের কাছে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপা, আপনার সন্তান মোট কয়জন? আমার 1 ছেলে 1 মেয়ে। আপনি তো বলছিলেন বুদ্ধি প্রতিবন্ধী, কি কি বৈশিষ্ট্য ওর মধ্যে আপনি দেখতে পেয়েছেন? বৈশিষ্ট্য আমি যদি জিজ্ঞেস করি ইচ্ছাভাবে কিছু বলবে না, ওর ব্যক্তিভাবে বলে কাজ করবে। যদি আবার ওখানে একটু ভুল ধরি তবে আবার রাগ হয়ে যাবে। আমি নিজেও বুঝে উঠতে পারিনি যে ও আসলে কি চায়। তারপরে বাবাটা মারা গেল ধাক্কা খালে। 1 মায়ের ঘরে 3 বোনের 3টে বাচ্চা। আল্লাহ, আমি খুশি হই মাঝে মাঝে যে আল্লাহ দিয়েছে, এটা মানুষ যদি দিত তাইলে না কোনো কিছু হইতো। তো আল্লাহর বান্দা, এইভাবে আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট রাখি যে আল্লাহও আমাদের পরে সন্তুষ্ট থাকবে যে না, আমার এক বান্দার প্রতি আরেক বান্দারকেই আমি সেভাবে পরীক্ষা নিচ্ছি। সে এখন নর্মাল স্বাভাবিক একটা স্কুলে পড়তেছে। এখন স্কুলে পড়ার সাথে সাথে আমি ভোকেশনালে দিয়েছি সুইট বাংলাদেশ ট্রেনিং স্কুলে। তা আপনাদের দোয়ায় এখন মাশাআল্লাহ সবই ভালো আছে। এখন আমার সময়ের একটু সমস্যা স্কিনের, আমার দাঁতে। ইভার বাবা যখন মারা গেল তখন ইভার বয়স কত ছিল? তখন ইভার বয়স ছিল 14.5। সে বুঝতে পেরেছে তার বাবা চলে গেছে? না ম্যাম, ওর বাবা যখন স্টক করে, যখন আমি গাড়িতে করে নিয়ে যাই তখন ও স্কুলে চলে যায়। মানে সে বুঝতেছে না যে আমার বাবা অসুস্থ, আমার মা নিয়ে যাচ্ছে, কান্নাকাটি করতেছে, আমি যাই। এসে এখনও মাঝে মাঝে যখন কবরস্থানে যাই তখন কবরস্থান ধরেও আমি যখন মোনাজাত করি, দোয়া করি, তখন ও আঁকড়ে ধরে রাখে কবরের ইটা। সে এখন বুঝতেছে আমার বাবা নাই, কিন্তু তখন বুঝতে পারে নাই। সবার সাথে বলে, আবার ওর বাবা যদি কোনো ছবি দেখে সেটা বুকের মধ্যে নিয়ে চুমো খায়। সবার সাথে তখন শেয়ার করে যে আমার বাবা নেই, আমার বাবা থাকলে এটা এনে দিত, আমার বাবা থাকলে এটা দিত। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক সেটা। এখন বুঝতে। দর্শক, সুফিয়া বেগম একটু আগে যেটা বলছিলেন যে ওনাদের 3 বোনের ঘরে 3টি কন্যা সন্তান এবং তারা 3জনই বিশেষ চাহিদা সম্পন্ন। এটা সত্যি অবাক করার মতো বিষয়। একটি পরিবারের 3 বোন, এই মায়ের পেটের 3 বোনের 3টি কন্যা সন্তানই বিশেষ চাহিদা সম্পন্ন। দর্শক, আবারও ফিরছে আলোচনায়, চলে যাচ্ছে সবচেয়ে ছোট যে বোনটি সে ফারজানা ইয়াসমিনের কাছে। আপা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আছে আমি, আমার বাচ্চার বাবা, শ্বশুর শাশুড়ি, আমরা মোট 5 জন। আচ্ছা, এই নিয়ে আমাদের পরিবার। বাচ্চার বাবা কি করে? কৃষি কাজ করে। আপা, আপনি যশোরের কোথা থেকে এসেছেন? বাগারপাড়া থানা। আপা, আপনার সন্তানটি সম্পর্কে জানতে চাচ্ছি। অন্য তুলনায় বাচ্চাদের থেকে খুবই নর্মালি, কিন্তু ও সর্বকাজেই আমার পেছনেই ঘোরাঘুরি করে। অন্য কারোর থেকে আমার পেছনে থাকা, কাজ কাম, খাওয়া দাওয়া, আমার পাশাপাশি ফ্যামিলি আরও অনেকে আছে, কিন্তু তাদের সাথে সেরকম একটা চলাফেরা করতে চায় না। সর্বসময় আমার পাশাপাশি থাকে। কেন চলাফেরা করতে চায় না পরিবারের অন্যান্য সদস্যদের সাথে? আমার পরে একটু আস্থা বেশি।
চলাফেরা, কাজ কাম, খাওয়া দাওয়া সবগুলো আমার সাথে শেয়ার করে মেয়েটা। আমার সাথেই চলাফেরা, থাকা, ঘুমানো, চলাফেরা সবই ভালো, লেখাপড়া। দর্শক, আজকের এপিসোডে আমরা এমন 3 বোনের সাথে কথা বলছি যাদের প্রত্যেকের ঘরেই রয়েছে একজন বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা সন্তান, এবং এই বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা সন্তানদেরকে নিয়ে এই 3 বোনের এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা শুনছি, আপনাদেরকে জানাচ্ছি। আমরা আরও শুনবো, আরও জানবো, তবে একটি বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোট ইমালশন, 1 কোটে পারফেকশন। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আবারও ফিরছি আলোচনায়, আর এবারে আলাপ করব আমার হাতের বাম পাশে যে 3 খালাতো বোন বসে আছে সেই বোনদের সাথে। প্রথমে আমার হাতের বাম পাশে আমেনা, তারপরে আছে হচ্ছে ইভা, তারপরে হচ্ছে ঐশী। আপনারা কেমন আছেন? ভালো আছি। প্রথমে চলে যাচ্ছি আমেনার কাছে। আমেনা, কেমন আছো? ভালো আছো? কেমন লাগছে তোমার আজকে এখানে এসে আমেনা? আমি না আগে কথা বলতে পারতে, এখন কথা বলে না, 1-1.5 বছর মোটেই কথা বলে না। দর্শক, আপনারা শুনলেন আমেনা আগে কথা বলতে পারতো, এখন কথা বলতে পারে না। সে কিছু শব্দ করছে, নিজের মতো কিছু একটা বলছে। আমেনা নিজের মনে কথা বলে যাচ্ছে, আবার কিছু কিছু শব্দ তৈরি করছে এবং কিছু একটা হয়তো বোঝাতে চায়, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। দর্শক, এবারে চলে যাচ্ছি ইভার কাছে। ইভা, কেমন আছো? ভালো আছি। ইভা তো লেখাপড়া করছে, তাই না? কোন ক্লাসে পড়ছে ইভা এখন? 6-এ। লেখাপড়ার পাশাপাশি আমি শুনেছি ইভা আরও অনেক কিছুর সাথে জড়িত। ইভা আর কি কি কাজ করে শুনতে চাই। স্কাউট করে, গান করে, নাচ। ও, তার মানে তুমি নাচও করো, গানও করো, আবার স্কাউটেও আছো। তুমি তো খেলাধুলো করো মনে হয়। জি। কি খেলো তুমি? ফুটবল। ফুটবল খেলো তুমি? আচ্ছা, বাহ। তাহলে তো ইভা অনেক কিছুর সাথে জড়িয়ে আছে। ইভা একদিকে পড়াশোনা করছে, আর একদিকে গান করছে, নাচ করছে, আবার খেলাধুলাও করছে। এর মাঝে কোনটা করতে অনেক বেশি ভালো লাগে? দৌড়। স্পেশাল অলিম্পিকে দৌড় খেলবে। আচ্ছা ইভা, তাহলে দৌড় সবচেয়ে বেশি পছন্দ তোমার, তাই না? এবং তুমি দৌড় প্র্যাকটিস করছো। ইভা তো ক্লাস 6-এ পড়ছো, তোমার অনেক বন্ধু আছে না? জি। তোমার বন্ধুদের নাম শুনি। মরিয়ম। ইভা কি আমাদেরকে একটা কবিতা আবৃত্তি করে শোনাবে, না গান গাইবে? গান। আর ঠিক আছে, একটা গান শুনি আমরা ইভার কাছ থেকে। এমন একটা মা দে না, এমন একটা মা দে না, যে মায়ে সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না। মা এমন মা হবি তুই, যে মায়ে সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। সূর্য ডুবে গেলে রাত নেমে আসে, আমার জীবন কোনো কিছু আর লাগে না। মা এমন মা হবি তুই, যে মায়ে সন্তানরা কান্দে আবার হাসতে জানে। খুব ভালো হয়েছে ইভা। মাকে নিয়ে একটি জনপ্রিয় গান ইভা গেয়ে শোনালো তার মতো করে। মা তুই থাকলে আর কিছুই লাগে না, সত্যিই তাই। ইভার মতো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য মা থাকলে আর কিছুই লাগে না। ইভার মা অত্যন্ত সাহসী একজন মা, যে কিনা ইভার বাবা চলে যাওয়ার পর থেকে একা একা ইভা সহ, ইভার ভাই সহ পুরো সংসারটাকে সামাল দিচ্ছেন, এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। অনেক স্বপ্ন তার চোখে। শুনবো মেয়েকে নিয়ে কী কী স্বপ্ন তিনি বুনে চলেছেন। তার আগে চলে যাব এখন আমি আমাদের আজকের সবচেয়ে
কনিষ্ঠতম অতিথি। অনেকক্ষণ থেকেই দেখছি ঐশী নিজের মনে গান গেয়ে যাচ্ছে, কবিতা আবৃত্তি করছে, ছড়া বলছে। চলে যাবো এবার ঐশীর কাছে, শুনবো ঐশীর কথা। ঐশী, কেমন আছেন আপনি? ভালো আছি। ঐশী, আমি শুনেছি আপনি অনেক কিছু করতে পারেন। আপনি স্কুলে পড়াশোনা করেন, গান করেন, নাচ করেন, আবার কবিতা আবৃত্তি করেন। হ্যাঁ। ঐশী, তোমার বন্ধু আছে? হ্যাঁ। কয়জন বন্ধু ঐশীর? দুটো। সে বন্ধুদের নাম কি? মলিয়া আর লাকি। কি কি খেলা খেলে ঐশী? আমি একটু শুনতে চাই। পুতুল, আলিপাল্টি, আর বাংলা। আচ্ছা, তোমার বোনরা তোমার বন্ধু না? এই যে আমেনা, এই যে ইভা, ওরা তোমার বন্ধু না? হ্যাঁ। ঐশী আমাদেরকে আজকে কি শোনাবে? ছড়া, কবিতা নাকি গান? কবিতা। আচ্ছা, শুনি তাহলে কবিতা। আতার আছে কুতা পাখি, দাদি মাসে মা এতটা কি? গোটা করে করে নেবো। ঐশী খুব সুন্দর করে ছড়াটা আমাদেরকে আবৃত্তি করে শুনিয়েছে। আর ওই যে আসার সময় বলছে আমি ঢাকায় যাবো না, কি করবো? দাদি বলছে দুদিন আনি ঢাকায় যাস কেন? ঢাকায় যাবো না কি করবো? আমি ডাক্তার হবো না, তা ঢাকায় যাওয়া লাগবে না। তাই ঐশী কি বড় হয়ে ডাক্তার হতে চায়? হ্যাঁ। ডাক্তার হয়ে কি করবে ঐশী? উগি। রুগী দেখবা? আমরাও চাই ঐশী পড়াশোনা শেষ করে ডাক্তার হোক এবং রুগী দেখুক। ঐশী, আমাদেরকে আরও একটা ছড়া শোনাও। আম কাটা জুলা জুলা মারবে হলুদ সর্বগুলা অবগু সোজা আত্মা পাগলা পাগলা চেপে এসে চুলা নিয়েছে। বড্ড লেগেছে। উফ, বড্ড লেগেছে। তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতগুলো ছড়া শোনানোর জন্য। দর্শক, এবারে চলে যাব আমেনা, ঐশী এবং ইভার মায়েদের কাছে। শুনবো এই সন্তানদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ ভাবনা কি, তাদের চাওয়া কি, তাদের কষ্টের কথাগুলো। তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা শুনছি 3 সহোদর বোনের 3 জন বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা সন্তানকে নিয়ে তাদের এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা। চলুন দর্শক, ফিরে যাই আবার তাদের কাছে এবং শুনি তাদের এই পথ চলার বাকি অংশটুকু। রুশি আপা, আপনি বলছিলেন আমেনাকে নিয়ে আপনার এই পথটা চলতে অনেক কষ্ট হচ্ছে। কি কি কষ্ট হচ্ছে আসলে আপনার, এটা জানতে চাচ্ছি। একটাই কষ্ট, মেয়ে পিসাব ফিরে পানি নিতে পারে না, পায়খানা ফিরে পানি নিতে পারে না, দুটো খাবার খালি হাত ধুতে পারে না, হাত দিয়ে উঠায়। মানে ওদের থেকে আমাদের কষ্ট মনে হয় বেশি। ওদের চলাচল, আমার পায়খানা নেই, আমার কল নেই। ছেলেদের একটা পায়খানা আছে, কাঁচা গেলি যাতে যাতে বাথরুম করে দেয়, পরের কাজ করতে হয়, করে বিশাল কষ্ট হয় মেয়েরা বাড়িতে। আপনি কি কাজ করেন? আমি ওই বাইরে বাড়ি একজনের বাসা আছে, তাদের কাছে থালবাটি দিয়ে দিলাম, হয়তো আইকে দিলাম, একটু তরি তরকারি কুটে দিলাম, তারা দেয়, হয়তো ছেলেরাও কিছু দেয়, বিটার বউরা, তাই হয়তো একসাথে গোলেমালে চালায়। আমাদের তো আর অন্য সাহায্যের মানুষ নেই, কোন যে পাশের থেকে সাহায্য করবে সে মানুষ নেই। আর আমি কাজ করি, আমাদের কোনো দাম দেয় নাই, ওই দুটো ভাত থাকে তাই দেয়, যেমনি চাল এসব দেয় না। ঠিক এই মুহূর্তে আমেনা কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে? আমেনা এই সাথে কোনো সাহায্য পাচ্ছে না, শুধু ওই যে টাকা দেয় কাটে, ওই টাকাগুলোই পায়, তাছাড়া কোনো সাহায্য পাইনি আমরা। রাষ্ট্রীয়ভাবে মাসিক যে ভাতাটা দেওয়া হয় সেই ভাতাটাই পাচ্ছে সে। ভাতাটাই পায়, তাছাড়া আমরা বাড়িতে কিছু পাইনি। ওষুধ নেই, 15 দিনের ওষুধ, ওখানে 2500 টাকা চলে যায়, ওখানে আর 15 দিন বাকি থাকে। তাহলে এই দামে তেল লবণ কি দেখে আনবো, না আমার মেয়ের ওষুধ কি দেখে আনবো? দর্শক, আসলে রুশি আপা যেটা বলছিলেন যে প্রতি 3 মাসে 2550 টাকা করে যে মাসিক ভাতাটা পাচ্ছে এককালীন, সেখানে আসলে যেটা হচ্ছে যে ওই টাকাটা দিয়ে আমেনার ওষুধের খরচই চলে না। সেখানে আসলে অন্যান্য খরচগুলো কিভাবে উনি চালাবেন? কিন্তু কবার ধরতে আছে, কবার দাঁড়াতে আছে, রাতে রাতে উঠে দৌড় মারি, ঘুম নেই, ঘরে তালা দিয়ে ছুটি হয়, একদম ঘুম নেই আমার মেয়ের সাথে।
বিশাল কষ্ট করে রাত যায়। দিনে ঘুমায়? দিনেও ঘুমাই না, 2 দিন ঘুমাই না। দিনেও ঘুমায় না, রাতে ঘুমায় না? ঘুমাই না, ঘুমের বাড়ি এনে খাইয়ে তো ওই রাখতে হয়। তো সেক্ষেত্রে তো আপনাকেও তাহলে রাত জাগতে হয়? আমারও রাত জাগতে হয়, বিশাল কষ্ট। দর্শক, এতক্ষণ রুশিয়া আপার কথা শুনছিলাম, এখন চলে যাচ্ছি সুফিয়া খাতুনের কাছে। সুফিয়া আপা, জি ম্যাম। আপনাদের 3 বোনের ঘরে কিন্তু জি ম্যাম। 3 জন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান এবং 3টি কন্যা সন্তান। জি ম্যাম। এই বিষয়গুলো নিয়ে আপনারা কখনো ভেবেছেন, আপনারা চিকিৎসকের সাথে আলাপ করেছেন যে কেন আপনাদের 3 বোনের ঘরে এরকম 3 জন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান আসলো? চিকিৎসা বিজ্ঞানরা বলে এটা তো আসলে কেউ দেয় না, এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ যাকে পছন্দ করে তাকেই এইসব সন্তান দান করে। এটা এইসব সন্তান দান করলে তাদের পক্ষে জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে, এভাবে আমাদেরকে সান্ত্বনা দেয়। নানাদের পরিবারে কিংবা দাদাদের পরিবারে কি এরকম কোনো বিশেষ চাহিদা সম্পন্ন? না ম্যাম, আমার কেউ ছিল? নানারা ছিল 4 ভাই, মেজে মামা ছিল একটু বুবা, আর আমার দাদারাও ছিল 4 ভাই। কিন্তু এই জায়গায় আছে আমার ছোট দাদার 3টা ছেলে আর 2টা মেয়ে বুবা। আসলে দর্শক, এটা একটু অবাক করার মতোই বিষয় যে একটি পরিবারের 3 বোনের 3টি সন্তানই বিশেষ চাহিদা সম্পন্ন। আসলে প্রতিবন্ধিতার পেছনের কারণটা কি এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি, কিন্তু বিজ্ঞানীরা বলে থাকেন এই প্রতিবন্ধিতার বিষয়টিও নাকি কোনো কোনো ক্ষেত্রে জেনেটিক কারণে বা বংশগত কারণে হয়ে থাকে। আপনারা তো আপনাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে পথ চলছেন, এতদূর পর্যন্ত এসেছেন। আসলে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে কি কি সুযোগ সুবিধাগুলো থাকলে পারে ওদেরকে নিয়ে এগিয়ে যাওয়াটা সহজ হয়? ম্যাম, আমরা চাচ্ছি যে আমাদের স্পেশাল যে বাচ্চা, এরা এদের বিকাশ, যে আমার ব্যথা কি আমার কষ্ট কি আমি আর খিদে লাগছে কি আমি পড়ালেখা করবো, এই জিনিসটা ওরা বলতে পারে না। ওদের সমাজে যে অধিকারগুলো ওদের আছে, যে ওদের স্কুল, ওদের হসপিটাল, যাতে ওদের চিকিৎসা হলে ওদের সেই হসপিটালে নিয়ে গেলি যাতে আমরা চিকিৎসাটা ভালো মতন পাই, তো অবহেলা না করুক, যেন বলে না যে এখানে হবে না, অন্য জায়গায় যান, এটা করবো না ওটা করবো না। তারপরে দেখা যাচ্ছে লেখাপড়ার ক্ষেত্রে বয়স বেশি হয়ে গেলে নিয়ে যাবে না এরম বলে, যাতে ওরা গেলে ওদের ভর্তি করে নিক, এইভাবে একটা সুযোগ সুবিধা চাচ্ছি। ম্যাডাম, এইসব বাচ্চারা যেসব সুস্থ একটু স্বাভাবিক হয়েছে, তাদের যে কাজগুলো তারা যদি আলাদা আলাদা করে দেখে যে না এই বাচ্চাগুলো পারে, তাদের লেভেল অনুযায়ী তাদের জন্য সরকার একটা কাজ ধরায় দেয়। সরকারের কাছে, আপনাদের কাছে এটা আমাদের একটু অনুরোধ, সরকার যদি আমাদের বাচ্চাদের যদি এই আশাগুলো পূরণ করে কিংবা ওদের জায়গায় যদি পৌঁছে দেয়, যার যার জায়গার মতন, যে এ লেখাপড়া করছে এর লেখাপড়া করার দিক, এ ভোকেশনালে কাজ শিখবে ভোকেশনালে কাজ করবে দিই, এ নাচ গান পছন্দ করে ওর নাচ গানের প্র্যাকটিস করে দিই, এ ড্রয়িং পছন্দ করে এর ড্রয়িংয়ে আমরা প্রশিক্ষণ দিই। সরকারের অনেকগুলো মনে করেন প্রতিষ্ঠান আছে, আমাদের বাচ্চারা সুযোগ পাচ্ছে না ম্যাম। এটাই আমরা চাচ্ছি সরকারের কাছে, যে সরকার যেন আমাদের বাচ্চাদের এই সুযোগগুলো করাই দিক, তাহলে আমরা একটু সমাজে থাকতে পারবো। আমাদের অনেক কষ্ট হয়, স্বামী নেই, আমার তো বিশেষ করে আর্থিক সমস্যা, অনেক সমস্যা, মাত্র আল্লাহ জানে যে আমি কীভাবে বাচ্চাদের ঢাকা শহরে থাকি আমি, তার মধ্যে এই 2 বোন, আরও সমাজে এইসব আরও বাচ্চা আছে, সেটা নাকি দেখলে আমার অনেক কষ্ট লাগে। আমি মা, আমি মনে করি সব সন্তানই আমার। আপনি একা একা আসলে আপনার 2টি সন্তানকে নিয়ে এই জীবনটা যাপন করছেন, আপনার সংসার কিভাবে চলে আপা? সারানোর মালিক আল্লাহ। আমি সাপোর্ট পাইছি, মেশিন টাকা পাইছি, সেই কাপড় কিনে হিজাব সেলাই করে করে বেচতে আল্লাহর রহমতে এখন আমার নিজের ডাল ভাত খাওয়ার মতন আল্লাহ তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে বলি আমার মতন যারা এরাম আছে সমাজে, আল্লাহ যেন তাদের নিজের কাজগুলো নিজে করুক, করে তারা নিজেরা যেন বাচ্চাদের এইভাবে স্বাবলম্বন হয়ে নিয়ে গড়ে তুলতে পারুক। আমি চাচ্ছি যে সমাজে যেগুলো মারা এভাবে অসুস্থ আছে, তাদের বাচ্চাদের নিয়ে যে কাজ করে, তাদের যেন একটা আলাদা সেবার ব্যবস্থা থাকে সরকারের। আমরা যদি সুস্থ না থাকি, আমরা এই বাচ্চাদের নিয়ে কিভাবে চলবো, এটাই সরকারের কাছে আমাদের দাব, যে ওদের যেরকম একটা হেল্প কার্ড আছে, ভাতা পায়, আমাদেরও যেরকম একটা কার্ড থাকে, আমরা মা, আমরা যাতে সমাজে বুক ফেলে ভর্তি পারি যে আমাদের বাচ্চারা আমরা নিয়ে বেড়াই, আমাদের সেই সাথে সুস্থ থেকে আমাদের বাচ্চাদের সুস্থতা, আমাদের সুস্থতা কামনা করে ওদের সুস্থতা। আমরা যদি অসুস্থ হই ম্যাম, তাহলে ওদেরকে আমরা সুস্থ রাখতে পারবো না। সুফিয়া আপা এই মুহূর্তে যে কথাটি বলেছে অত্যন্ত বাস্তবসম্মত কথা। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুস্থতার জন্য মায়েদের সুস্থতা অত্যন্ত জরুরি, শারীরিক এবং মানসিক সুস্থতা, এবং সেক্ষেত্রে তারা যাতে সহজেই সেই স্বাস্থ্যসেবাটা পায় সেই ব্যবস্থাও রাষ্ট্রকে করতে হবে, তাদের হেলথ কার্ডের ব্যবস্থা করতে হবে এবং তারা যেন যথার্থ সাপোর্ট পায় সে বিষয়টা দেখতে হবে। ফারজানা ইয়াসমিন, মেয়ের যে সীমাবদ্ধতা আছে
এটা মেয়ের কত বছর বয়সে বুঝতে পারলেন, আর তখন আপনারা সবাই মানে পুরো পরিবার মেয়ের এই সীমাবদ্ধতাকে কীভাবে গ্রহণ করলেন? মেয়ের যখন 7 মাস বয়স সে সময় আমরা বুঝতে পারি আর কি যে মেয়েটার এরকম সমস্যা। পাশের বাড়ির কিছু লোক এসে বলতেছে, সেখান থেকে আমরা ওনাকে যশোরে, মানে কি বলছে পাশের যে বাড়ির লোক? মেয়েটা ঠিক মতো তাকায় না, কান্নাকাটি করে না, তারপরে আপনার দুধ খেতে পারে না, সেরকম অবস্থায় আমরা যশোর সদর হসপিটালে নিয়ে গেছি। বাসায় নিয়ে এসে যে ট্রিটমেন্টগুলো বলছে আর কি, ওর চিকিৎসার জন্য আপনার চোখে প্র্যাকটিস করার জন্য, হাত পাগুলো এরকম প্র্যাকটিস করার জন্য বলছিল। তারপরে আপনার অতিরিক্ত কথা বলার জন্য বলছিল, যে ও কি বলে, ওর খাওয়ার ইচ্ছাটা কোন সময় হয়, এগুলো পাশাপাশি আমরা সব কিছুই করেছি। ওর হসপিটাল থেকে নিয়ে আসার পরে পারিবারিক দিক দিয়ে বাবা কিংবা ওর দাদা দাদি সেরকম কেউই করে নাই। তবে আমাদের গ্রামের আশেপাশের মানুষ কিছু আমাদের তাচ্ছিল্য করছিল আর কি। তারপরে আমি ওকে নিয়ে ওই যে আমাদের গ্রামে গণশিক্ষা স্কুল আছে, ওই জায়গায় নিয়ে যাওয়া আসা করতাম। এই যে বললেন গ্রামের লোকজন তাচ্ছিল্য করেছিল, কি ধরনের তাচ্ছিল্য করেছিল তারা? ওরে যদি নিয়ে কোনো জায়গায় কারো বাসায় যেতাম আর কি, কোনো কিছু ধরার দিক দিয়ে, তারপরে কারোর বাসায় বসার দিক থেকে কিংবা কোনো কিছু খাওয়ার দিক থেকে সবাই একটু ওদের দেখলি মুখ ফিরিয়ে নিত। সেরকম অবস্থায় আমি ওকে বাসায় নিয়ে এসে আমার নিজের যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমি ওকে খাওয়ানো পড়ানো কিংবা ঘোরানোর চেষ্টা করেছি। তারপরে পাশাপাশি আমি বড় মেজো আপা ঢাকায় থাকে, সেখান থেকে ওনার কাছ থেকে খোঁজ পেয়ে আর কি আমি ঢাকায় নিয়ে আসে ওনাকে 14 নম্বর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ভর্তি করাইছি। সেভাবে আমি গ্রাম থেকে এখন আসা যাওয়া করে ওকে এই জায়গায় পড়াশুনো করানোর চেষ্টা করতেছি। ঐশীকে নিয়ে এই যে পথ চলছেন, সহজ তো না এই পথ চলা, বুঝতেই পারছি। আপনার সংগ্রামের কথাটা জানতে চাচ্ছি। ঐশীকে নিয়ে চলার পথে আমার অনেক সমস্যা, অনেক কষ্টের ভিতর দিকে আমি ঐশীকে মানুষ করেছি। ওরই একই অবস্থা আমার বড় বোনের মেয়েটার মতোই, অনেক ঘুম কম, সারা রাত জেগে বসে থেকে ওর বাহিরের থেকে দুধ কিনে অনেক কষ্ট। ওর বাবা কৃষির কাজ করে, সেখান থেকে ও অনেক কষ্ট করে ওর পাশাপাশি গরুর দুধ, সুজি এগুলো রান্না করে খাওয়ায়ে অনেক কষ্টের মধ্যে দিয়েই আমি ওকে বড় করেছি। বর্তমানে আমার মনের আশা আকাঙ্ক্ষা কিংবা চাহিদা হলো একটাই, যদি আমাদের আমি তো গ্রামে থাকি, যশোর জেলা, ওই জায়গায় যদি একটা বাচ্চাদের বিশেষ স্কুল হতো আর কি, আমি ওখানে ওকে পড়াশুনো করায় নিজের মতো করে মানুষ করতে পারতাম। গ্রামের থেকে ঢাকা এসে পড়াশুনো করাতে আমার অনেক কষ্ট হয়। ওর বাবা কৃষি কাজ করে, সেখান থেকে প্রতি মাসে কীভাবে আমাকে এত টাকা পয়সা খরচ দিয়ে আমি ঢাকা এসে ওর পড়াশুনো করাবো। আমার একটাই বাচ্চা, আমারও তো ইচ্ছা যে আমার বাচ্চাটাকে পড়াশুনো করে অনেক বড় করব। প্রত্যেক মা বাবাই তো স্বপ্ন দেখে সন্তানকে ঘিরে। সন্তানের এই বিশেষ সীমাবদ্ধতা যখন প্রকাশ পায় তখন আসলে ভেতরে ভেতরে শেষ হয়ে যায় তারা, তারপরও সাহস নিয়ে ঘুরে দাঁড়ায়। সেই সীমাবদ্ধতাগুলোকে দূর করে যতটুকু পারা যায় সন্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, চেষ্টা করে আপ্রাণ। কিন্তু ওই যে বাধা, আর্থিক সমস্যা, যার কারণে মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারে না। যাদের মনের ভিতরে এত সাহস, এত শক্ত মনোবল, সন্তানকে ঘিরে এত বড় বড় স্বপ্ন, সেই স্বপ্নগুলো কি এই আর্থিক অভাব অনটনের কারণে পূরণ হবে না? ভেঙে যাবে স্বপ্ন, শেষ হয়ে যাবে, তাই কি হয়? তারা যে কষ্টটা করে, যে সংগ্রামটা করে, তাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা পরিবারই তো অন্য সাধারণ। তারা তো প্রত্যেকে স্যালুট পাওয়ার যোগ্য। পরিশেষে 3 বোনের পক্ষ থেকে রাষ্ট্রের কাছে কি চাওয়া? কোনো জায়গায় শুনিনি যে এরম একই ঘরের 3টে বোনের 3টে সন্তান, তা যাক আলহামদুলিল্লাহ দিয়েছে। কিন্তু রাষ্ট্রেরও একটা খেয়াল রাখতে হবে যে এইসব বাচ্চারা যে যেরম বাচ্চা তার সেরম কাজ যেন ওদের, যেমন আমার বোনের মেয়েটা নিয়ে ওর একটু চিকিৎসা খুবই জরুরি। ও যদি সুস্থ থেকে যদি আমার এই 2 বোনের মেয়েকে আমার মেয়ের মতন সুস্থ হয়ে ওর নিজের বিকাশটা ঘটে ম্যাডাম, ও নিজের খাওয়াটা চাহিদাটা ও নিজে বলতে পারে যে আমি খাবো, খেদা লাগছে, কি আমি মাথা হাসড়াবো, আমার তেল লাগবে, কি চেরন লাগবে,
ওর নিজের ড্রেস পরতে হবে, ড্রেস লাগবে, জুতো লাগবে, এই কথাটা যেন ও বলতে পারে একটু। ম্যাম আমার মেয়ে যখন ছোটোবেলার থেকে নিয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছি, কিন্তু আসলে এত দুঃখ এত কষ্ট, কিন্তু এত কথা তো আসলে মনেও থাকে না। এখন যে ওর বিষয়টা, ওর দাঁত নিয়ে খুব সমস্যা, ওর দাঁতের চিকিৎসা হলে আমার মনে হয় আমার মেয়েটা ঠিক মতন খেয়ে ও আর একটু সুস্থ হবে। ও একদিন শুকায় যাচ্ছে। কি হয়েছে ওর? ওর দাঁত পোকা খাইছে, 12টা দাঁত নষ্ট হয়ে গেছে। স্পেশাল বিধায় আজকে সে বলতে পারল না। সুস্থ মানুষ হলে ঠিকই বলতো মা আমার দাঁতে ব্যথা, হয়তো ভয়ে বলে নাই যে মা কোথায় যাবে, আমাকে কি করবে, মা কোথায় নিয়ে যাবে, আমি কোথায় যাব। এখন আমি হঠাৎ করে দেখি যে ওই দিনকে দাঁত সামনেতে নষ্ট। ম্যাম আমার মেয়ে নিয়ে যে আমি এই দাঁতের সমস্যায় পড়ছি, আমার মেয়ে নিয়ে যে আমি কোথায় যাব, যে চিকিৎসা করব, এরকম কোনো আমি একটা মানে নির্দেশন মতন জায়গা পাচ্ছি না যে দাঁতের জন্য, যে ও স্পেশাল বাচ্চা, ওর জন্য আমি কোথায় চিকিৎসা করব। দর্শক, এই মায়েদের এই বাস্তব অভিজ্ঞতার কথাগুলো শুনলে পারে তখন আসলেই মনে হয় যে আরও যে কত কিছু করা দরকার, আমাদের সমাজের যে কত পরিবর্তন হওয়া দরকার, আমাদের যে আরও কত কত রাষ্ট্রীয় উদ্যোগ থাকা দরকার। কত কষ্ট করে এই মায়েরা, বিশেষ করে রুশিয়া আপা আর সুফিয়া আপা, তাদের বাচ্চাদেরকে লালন পালন করছেন। দুজন বিধবা মানুষ, স্বামী নেই মাথার উপর, নাই আর্থিক সঙ্গতি, নাই আয়ের কোনো নির্দিষ্ট উৎস। জানেন না আজকে ওনারা না থাকলে আগামী দিন তাদের এই বিশেষ সাহায্য সম্পন্ন সন্তানদের কী অবস্থা হবে, তারা কোথায় আশ্রয় পাবে, তারা কোথায় 3 বেলা 3 মুঠো খাবার পাবে। এই মুহূর্তে প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ। মা বাবার অনুপস্থিতিতে এই বিশেষ সাহায্য সম্পন্ন আমাদের এই সন্তানরা যেন নিরাপদ নিশ্চিত একটি জীবন পায়। আর জীবদ্দশায় তারা যে কষ্টটা করছেন, আমরা যেন সেই কষ্টগুলোকে স্বীকৃতি দেই। সবাই আমাদের যার যার জায়গা থেকে এগিয়ে আসব এবং সহমর্মিতার হাতটি বাড়িয়ে দিব বিশেষ সাহায্য সম্পন্ন এই মানুষগুলোর প্রতি, এই পরিবারগুলোর প্রতি। এগিয়ে নিয়ে যাব সামনের দিকে, নিশ্চিত করব একটি সুন্দর নিরাপদ নিশ্চিত ভবিষ্যৎ। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTV সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, 2 হাত বাড়িয়ে দাও।